ড্রামা শুরু হয় গড়িয়া নামের একজন সহজ সরল মেধাবী ছাত্রীকে দেখিয়ে। সে তার অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে ব্যাংককের সবথেকে বিখ্যাত হাই স্কুলে অ্যাডমিশনের জন্য স্কলারশিপ পায়। তবে আসল সমস্যা হলো এই স্কুলটা কোনো সাধারণ স্কুল নয়, কারণ এখানে পড়াশুনো করে শহরের সবথেকে ধনী পরিবারের বিগড়ে যাওয়া ছেলেমেয়েরা। তাই গড়িয়ার মতো এমন সহজ সরল এবং সাধারণ পরিবার থেকে আসা ছেলেমেয়েদের জন্য এই স্কুলে টিকে থাকা খুবই কষ্টের ব্যাপার। এর মধ্যেই একদিন গড়িয়া যখন ক্লাসের এক কোণে বসে নিজের হোমওয়ার্ক করছিল, ঠিক তখনই হানা নামের একটি মেয়ে তার সামনে এসে বসে। গড়িয়া তাকে দেখে কিছুটা চমকে যায়, তবে মেয়েটি কোনোরকম দ্বিধা না করে গড়িয়ার দিকে তার টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বলে, আজ এই স্কুলে আমার প্রথম দিন, আমরা দুজন কি একে অপরের বন্ধু হতে পারি? গড়িয়া আর কোনো কিছু না ভেবে সাথে সাথেই তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। এরপর হানা বলে, আমি এই স্কুল সম্পর্কে তেমন কিছু জানি না, তুমি কি আমায় স্কুল সম্পর্কে কিছু বলতে পারবে? এটা শুনে গড়িয়া প্রথমেই তাকে সাবধান করে বলে, এই স্কুলে F4 নামের একটা গ্রুপ রয়েছে যাদের কাজ হলো অকারণে ছাত্রছাত্রীদের বুলি করা, তাই তুমি চেষ্টা করবে তাদের সঙ্গে কোনো ঝামেলায় না জড়ানোর। এই সময় F4 নামের সেই গ্রুপটিকেও দেখানো হয়। গ্রুপটিতে 4 জন লিডার রয়েছে, আর তারা প্রত্যেকেই থাইল্যান্ডের 4টি ধনী পরিবার থেকে বিলং করে। তারা এতটাই নিষ্ঠুর যে স্কুলের কেউ যদি তাদের কথা অমান্য করে তাহলে তারা ওই স্টুডেন্টকে শাস্তি দেওয়ার জন্য তার নামে রেড কার্ড জারি করত, যার অর্থ হলো ওই মুহূর্ত থেকেই স্কুলের সমস্ত স্টুডেন্ট ইচ্ছে মতোই ওই ছেলেটিকে বুলি করতে পারবে। পরের সিনে দেখা যায় ওই F4 গ্রুপ স্কুলে ভর্তি হওয়া একটা নতুন ছেলের নামে রেড কার্ড জারি করেছে। ব্যাপারটা জানাজানি হওয়ার সাথে সাথেই স্কুলের বাকি স্টুডেন্টরা অকথ্য নোংরা ভাষায় তাকে গালাগালি এবং মারধর করতে শুরু করে। তবে এতেও তাদের শান্তি না হওয়ায় তারা ওই ছেলেটিকে আরো কঠোর শাস্তি দেওয়ার জন্য স্কুলের সেই কুখ্যাত F4 গ্রুপের হাতে তুলে দেয়। গ্রুপের মেম্বাররা ছেলেটিকে জলে ফেলে নির্মমভাবে মারতে শুরু করে। আর এই সম্পূর্ণ দৃশ্যটা গড়িয়া স্কুলের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিল। ছেলেটিকে এমন অসহায়ভাবে মার খেতে দেখে তার অনেক খারাপ লাগে, কিন্তু তার এই বিষয়ে কিছুই করার ছিল না, কারণ সে ভালোভাবেই জানতো F4 গ্রুপের কোনো কাজে বাধা দেওয়ার অর্থ হলো খাল কেটে কুমির ডেকে আনা। তাই সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে দৌড়ে স্কুলের ছাদে চলে আসে, আর সেখানে দাঁড়িয়ে চিৎকার করে F4 গ্রুপের সমস্ত মেম্বারদেরকে গালাগালি করতে শুরু করে। তবে সে এটা জানতো না যে ওই ছাদের মধ্যেই F4 গ্রুপের রেন নামের একজন মেম্বার ঘুমোচ্ছিল। গড়িয়ার চিৎকার শুনে রেনের ঘুম ভেঙে যায়। রেন ওই F4 গ্রুপের মেম্বার হলেও সে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ সহজ সরল, শান্ত এবং গম্ভীর প্রকৃতির। সে কাউকে বুলি করে না, সারাদিন নিজের মধ্যেই ব্যস্ত থাকে। এদিকে গড়িয়া বাড়ি ফিরে তার পার্ট টাইম জবের জন্য রেস্টুরেন্টে পৌঁছায়। তবে আজ স্কুলের ওই ঘটনার পর থেকে তার মন মেজাজ একটুও ঠিক ছিল না। তাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার এক সহকর্মী জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সাথে সাথেই গড়িয়া তাকে বলে, আমাদের স্কুলটা বাইরে থেকে যতটা পারফেক্ট, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ানক। সেখানে শুধুমাত্র F4 গ্রুপেরই রাজ চলে। তারা কোনো কারণ ছাড়াই স্কুলের নিরীহ ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার চালায়। পরের সিনে আমাদের F4 গ্রুপের 4 জন মেম্বারকে দেখানো হয়। প্রথম মেম্বার হলো কিম। তার মা থাইল্যান্ডের বিখ্যাত এক বিজনেসওম্যান। মায়ের কাছে অফুরন্ত টাকা থাকার কারণে কিম প্রথম থেকেই প্রচন্ড রাগী, অহংকারী এবং হিংসুক প্রকৃতির। তবে স্পোর্টসের ক্ষেত্রে সে যথেষ্ট ট্যালেন্টেড, তাই স্কুলের সমস্ত মেয়েরা তার প্রেমে পাগল, এমনকি তারা যে কোনো প্রকারে কিমের গার্লফ্রেন্ড হতে চায়। দ্বিতীয় মেম্বার হলো MJ। তার বাবা থাইল্যান্ডের একজন বিখ্যাত মাফিয়া, তাই তার পরনের পোশাক আশাকগুলোও কিছুটা মাফিয়াদের মতোই, তবে সে ভেতর থেকে খুবই শান্ত এবং বুদ্ধিমান। তৃতীয় মেম্বার হলো কেভিন। তার বাবা হলেন একজন বিখ্যাত পলিটিশিয়ান। এবং সর্বশেষ মেম্বার হলো রেন। পুরো থাইল্যান্ড জুড়ে তার পরিবারের একাধিক ফার্মাসিউটিক্যাল বিজনেস রয়েছে। আর এই 4 জনকে নিয়েই তৈরি হয়েছে স্কুলের সবথেকে কুখ্যাত গ্রুপ F4। এখান থেকে সিন শিফট হয়। দেখা যায় গড়িয়া এবং হানা স্কুলের লাঞ্চ টাইমে F4 গ্রুপের পুরানো একজন মেম্বার মারিয়ার সম্পর্কে আলোচনা করছিল। মেয়েটি ছিল যথেষ্ট স্মার্ট এবং অ্যারোগেন্ট, তবে বর্তমানে সে পড়াশোনার তাগিদে ফ্রান্সে রয়েছে। এইসব নিয়ে কথা বলতে বলতেই হানার হাতে থাকা নুডলসটা ভুলবশত একটি ছেলের জুতোর উপরে পড়ে যায়। আর এটা দেখে সেখানে উপস্থিত সবাই এমনভাবে রিয়েক্ট করে যেন তারা কোনো ভূত দেখে নিয়েছে। সাথে সাথেই হানা ছেলেটার মুখের দিকে তাকালে বুঝতে পারে এটা হলো তাদের স্কুলের সেই কুখ্যাত F4 গ্রুপের লিডার কিম। তাকে দেখা মাত্রই হানার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভয়ে মাথা নত করে বারবার তার কাছে ক্ষমা চায়। তবে কিম তাকে বলে, আমি একটাই শর্তে তোমাকে ক্ষমা করতে পারি, সেটা হলো আমার জুতোর উপরে পড়ে থাকা নুডলসগুলো তোমাকে জিভ দিয়ে পরিষ্কার করতে হবে। সে এটা বলা মাত্রই আশেপাশে উপস্থিত বাকি স্টুডেন্টরা যেন আনন্দে ফেটে পড়ে। তারা হাততালি দিয়ে কিমকে তার এই সিদ্ধান্তের জন্য অ্যাপ্রিসিয়েট করে। তবে সেখানে উপস্থিত গড়িয়া এমন জঘন্য একটা বিষয় নিয়ে সবাইকে আনন্দ করতে দেখে আর কোনোভাবেই নিজের রাগ সামলে রাখতে পারে না। সে হাত দিয়ে টেবিলের ওপর সজোরে একটা বাড়ি মারে। তারপর কিমের চোখের দিকে তাকিয়ে বলে, অনেক হয়েছে, এবার এইসব নোংরা খেলা বন্ধ করো। এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এত ওভার রিয়েক্ট করার কিছুই হয়নি। গড়িয়াকে এইভাবে কথা বলতে দেখে সেখানে উপস্থিত সবাই বেশ চমকে যায়, কারণ তারা আজ অব্দি কাউকেই কিমের মুখের উপরে এমনভাবে কথা বলতে
বলতে দেখেনি। এদিকে কিম নিজেও গড়িয়াকে এমনভাবে কথা বলতে দেখে প্রথমে কিছুটা চমকে যায়, কিন্তু পরক্ষণেই সে ঠান্ডা একটা স্মাইল দিয়ে হানাকে বলে, সত্যিই তুমি অনেক ভাগ্যবান, কারণ তোমার কাছে গড়িয়ার মতো এমন একজন বিশ্বস্ত ফ্রেন্ড রয়েছে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। গড়িয়া নিঃসন্দেহে তার ওই হাসির পেছনের আসল কারণটা বুঝতে পারে, অর্থাৎ সে ভালোভাবেই জানতো যে পরের রেড কার্ডটা তার নামেই জারি করা হবে। এর পরের দিন গড়িয়া স্কুলে এসে বই নেওয়ার জন্য লকারটা ওপেন করলেই তার আগের দিনের করা প্রেডিকশনটাই সত্য হয়, অর্থাৎ সে তার লকারের ভেতরে একটা রেড কার্ড দেখতে পায়। সেখানে থাকা বাকি স্টুডেন্টরা এটা দেখা মাত্রই গড়িয়ার ভিডিও করতে শুরু করে, তবে গড়িয়ার কাছে এটা নতুন কিছু ছিল না, কারণ সে আগে থেকেই জানতো যে কিম এত সহজে তাকে ছাড়বে না। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথেই স্কুলের সমস্ত স্টুডেন্টরা মিলে তাকে বুলি করতে শুরু করে। তারা প্রথমে বল দিয়ে তাকে আঘাত করে, তারপর তার উপর জল ঢেলে তার সমস্ত জামাকাপড় ভিজিয়ে দেয় এবং সবশেষে তারা সবাই মিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। তা সত্ত্বেও গড়িয়া তাদের সবাইকে ইগনোর করে হানার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো ওই মুহূর্তে হানাও তার সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যায়। হানার এমন ব্যবহার দেখে গড়িয়া অনেক কষ্ট পায়, কারণ যার জন্য সে এত অপমান সহ্য করেছে সেই এখন তাকে পাত্তা দিচ্ছে না। তাই গড়িয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে এক দৌড়ে স্কুলের ছাদে চলে আসে। তারপর ছাদের রেলিং এর সামনে দাঁড়িয়ে মনের ভেতরে জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলোকে চিৎকার করে প্রকাশ করতে থাকে। এই সময় পেছন থেকে কেউ একজন তাকে বলে, তুমি এখানে অ্যাডমিশন নেওয়ার আগে পর্যন্ত আমাদের স্কুল অনেক মনোরম এবং নিরিবিলি ছিল। এটা শুনে গড়িয়া পেছন ফিরে তাকাতেই সেখানে রেনকে দেখতে পায়। আসলে রেন অনেক আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। রেন নিজেও যেহেতু একজন F4 গ্রুপের মেম্বার, তাই গড়িয়া তাকে দেখে আরো বিরক্ত হয় এবং রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ঠিক এই সময় রেন তাকে হাত ধরে টেনে নিজের কাছে লুকিয়ে নেয়। গড়িয়া তার এমন কর্মকাণ্ড দেখে প্রথমে কিছুটা অবাক হয়, কিন্তু পরক্ষণেই সে লক্ষ্য করে কিছু স্টুডেন্ট তাকে বুলি করার জন্য খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছেছে। রেন তাদের সবাইকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর গড়িয়াকে বলে, যতক্ষণ না স্কুল ছুটি হচ্ছে ততক্ষণ তুমি এখানেই থাকো, না হলে আবারও তাদের হাতে বুলির শিকার হবে। এটা বলেই রেন সেখান থেকে চলে যায়, আর গড়িয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে চলে যাওয়ার পর গড়িয়ার নজর পড়ে তার পাশে থাকা একটা কালো তোয়ালার ওপর। সে তোয়ালাটা সেখান থেকে সরাতেই নিজের একটা ছবি দেখতে পায়, যেটাতে সে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। গড়িয়া বুঝতে পারে এই ছবিটা রেন এঁকেছে। এরপর স্কুল ছুটি হলে গড়িয়া তার জিনিসপত্র নেওয়ার জন্য কোনো রকমে বাকি ছাত্রদের থেকে লুকিয়ে লকার রুমে চলে আসে। তবে কিছু ছাত্র আগে থেকেই তার জন্য সেখানে বসে অপেক্ষা করছিল। তারা গড়িয়াকে দেখা মাত্রই তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে, আর এই ধস্তাধস্তিতে গড়িয়ার জামা খুব বাজেভাবে ছিঁড়ে যায়। গড়িয়া অনেক চেষ্টার পরেও তাদের হাত থেকে নিজেকে ছাড়াতে না পেরে নিরুপায় হয়ে কাঁদতে শুরু করে। তবে ঠিক এই সময় সেখানে এসে উপস্থিত হয় রেন। সে ওই ছাত্রদের ধমক দিয়ে বলে, ওকে ছেড়ে দিয়ে এখনই এখান থেকে চলে যাও। দেখা যায় রেনের কথা মতোই ওই ছাত্ররা চুপচাপ সেখান থেকে চলে যায়। রেন গড়িয়াকে বলে, এবার তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। তবে গড়িয়া তাকে বলে, কিন্তু কিভাবে? ওরা তো বাইরেই আমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে রেন স্কুলের ফায়ার অ্যালার্মটা অন করে দেয়, যার শব্দ শুনে স্কুলের সমস্ত স্টুডেন্টরা এদিকে ওদিকে পালাতে শুরু করে। আর এই সুযোগেই গড়িয়াও কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে একটা রুমের ভেতরে নিজেকে বন্দি করে নেয়, যার ফলে তার মা বাবা তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। গড়িয়ার মা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? গড়িয়া বলে, তুমি চিন্তা করো না, আমার কিছুই হয়নি। এই সময় গড়িয়ার বাবা তার মন ভালো করার জন্য তাকে একজোড়া নতুন জুতো গিফট করে। বাবার দেওয়া ওই জুতোগুলো দেখে গড়িয়া অনেক খুশি হয়, কারণ তার পুরনো জুতোগুলো একদমই ছিঁড়ে গিয়েছিল। পরের দিন গড়িয়া বাবার দেওয়া ওই জুতোগুলো পরে স্কুলে আসে। তার মনে ওই জুতোগুলো নিয়ে এক অন্য রকমেরই অনুভূতি ছিল, কারণ ওই জুতোগুলোর সঙ্গে জড়িয়ে আছে তার বাবার কঠোর পরিশ্রম এবং অফুরন্ত ভালোবাসা। এরপর গড়িয়া তার লকারের সামনে এসে পা থেকে জুতোটা খোলা মাত্রই কিছু স্টুডেন্ট হঠাৎ করেই সেই জুতোটা নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এটা দেখে গড়িয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে খালি পায়েই ওই ছেলেগুলোর পেছনে দৌড়াতে শুরু করে। এইভাবেই দৌড়াতে দৌড়াতে সে একসময় স্কুলের পরিত্যক্ত একটা স্টেডিয়ামে এসে পৌঁছায়। আর এটা ছিল সেই জায়গা যেখানে F4 গ্রুপের সদস্যরা স্কুলের ছাত্রছাত্রীদের বুলি করত। গড়িয়া দেখতে পায় তার বাবার দেওয়া নতুন জুতোটা F4 গ্রুপের লিডার কিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে গড়িয়ার চোখের সামনেই ওই জুতোটাকে টুকরো টুকরো করে কেটে ডাস্টবিনে ফেলে দেয়। গড়িয়া তার এমন আচরণে হতাশ হয়ে ওই ডাস্টবিনের দিকে এগিয়ে যায়। তারপর ডাস্টবিন থেকে ওই ছেঁড়া জুতোটাকে তুলে পুনরায় পায়ে পরে নেয়। এই সময় কিম তাকে আটকাতে আসলে সে তার সমস্ত শক্তি দিয়ে কিমের পেটে জোরে একটা লাথি মারে। গড়িয়ার লাথির আঘাতে কিম বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। এরপর গড়িয়া কিমের কাছে এসে তার কলার ধরে বলে, আমি তোমাদের কাউকেই ভয় পাই না। আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই বেশ চমকে যায়, কারণ আজ অব্দি কিমকে টাচ করা তো দূরের কথা, তার চোখে চোখ রেখে কথা বলার মতো কারো সাহস হয়নি। দেখা যায় কিমের ওই মার খাওয়ার ব্যাপারটা খুব অল্প সময়ের মধ্যেই পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। যে সকল ছেলেমেয়েরা একসময় তাকে দেখে ভয়ে কাঁপত,
আজ তারাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, যেটা কিমের ভেতরে লুকিয়ে থাকা শয়তানকে জাগিয়ে তোলে। কিম সিদ্ধান্ত নেয় সে গরিয়াকে এর যোগ্য জবাব দেবে, অর্থাৎ সে গরিয়ার সঙ্গে ভয়ঙ্কর কিছু করতে চলেছে। পরের দিন গরিয়া স্কুল যাওয়ার জন্য বাইরে বেরোলে হঠাৎ করেই তার সামনে একটি গাড়ি এসে থামে। সাথে সাথেই ওই গাড়ি থেকে কিছু ব্যক্তি নেমে এসে গরিয়াকে জোর করে গাড়িতে তুলে নেয়। গরিয়া তাদেরকে দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল আগের দিনের ওই ঘটনার জন্য কিম হয়তো তাকে হত্যা করার প্ল্যান করেছে। কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে তার এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল, কারণ ওই লোকগুলো তাকে একটা বড় রুমে নিয়ে যায়। তারপর কিছু মেকআপ আর্টিস্ট দিয়ে সুন্দরভাবে তাকে সাজিয়ে তোলে এবং সবশেষে তারা গরিয়াকে সুন্দর একটা ড্রেস পরিয়ে কিমের রুমে নিয়ে যায়। গরিয়ার এই সবকিছুই মাথার উপর থেকে যাচ্ছিল, কারণ সে বুঝতেই পারছিল না যে তারা আসলে কি করতে চাইছে। তবে ঠিক এই সময় সেখানে কিম এসে তাকে বলে, তুমি চাইলে এই সবকিছুই তোমার হতে পারে, তবে এর জন্য তোমাকে শুধুমাত্র একটাই কাজ করতে হবে, সেটা হলো স্কুলের সবার সামনে আমার কাছে মাথা নত করে ক্ষমা চাইতে হবে। গরিয়া তার এমন কথা শুনে আরো রেগে যায়। সে বলে, তুমি যদি মনে করো আমি তোমার টাকার কাছে বিক্রি হয়ে যাব, তাহলে এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। আমার কাছে টাকার থেকে সেলফ রেসপেক্ট অনেক বেশি মূল্যবান। এটা বলেই গরিয়া সেখান থেকে চলে যেতে চাইলে কিম বারবার তার পথ আটকায়। আর ঠিক এই সময় সেখানে কিমের মা চলে আসে। তিনি তার লোকজনদের বলে গরিয়াকে বাড়ি থেকে বের করে দেন। সেখান থেকে বাইরে এসে গরিয়া সোজা তার স্কুলে চলে আসে। তবে সে ক্লাসে ঢোকা মাত্রই লক্ষ্য করে ক্লাসের স্টুডেন্টরা তাকে রাগানোর জন্য তার নামে বোর্ডে উল্টোপাল্টা কথা লিখেছে। এটা দেখে গরিয়া মন খারাপ করে আবার ছাদে চলে আসে এবং প্রতিবারের মতোই ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে চিৎকার করে তার মনের কষ্টগুলো প্রকাশ করতে শুরু করে। এই সময় রেন পেছন থেকে তাকে বলে, আমি তোমার সব কথা শুনে নিয়েছি। তবে গরিয়া এতে খুব একটা অবাক হয় না, কারণ সে ভালোভাবেই জানতো রেন F4 গ্রুপের সদস্য হলেও সে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। এরপর স্কুল শেষ করে গরিয়া তার পার্ট টাইম কাজের জন্য রেস্টুরেন্টে চলে আসে। আর ঠিক তখনই সেখানে হানা এসে উপস্থিত হয়। হানা গরিয়ার কাছে সেই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। তবে গরিয়া তাকে বলে, আমি সেই দিনের কথা অনেক আগেই ভুলে গেছি, আর তাছাড়া সেই দিন তুমি যদি আমাকে হেল্প করতে তাহলে তুমিও আমার মতোই বুলিং এর শিকার হতে। এইভাবেই তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই দূর থেকে কিম তাদেরকে দেখতে পায়। আর তাদেরকে এমন একসঙ্গে দেখে কিমের সেই পুরনো ক্ষতটা আরো তাজা হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গরিয়াকে শাস্তি দিয়েই ছাড়বে। পরের দিন স্কুলে এসে হানা তার লকার খুললেই দেখতে পায় লকারের ভেতরে একটি ঝকঝকে রেড কার্ড রয়েছে, অর্থাৎ কিম গরিয়ার থেকে বদলা নেওয়ার জন্য হানাকে ব্যবহার করছে। দেখা যায় হানার নামে রেড কার্ড জারি হওয়ার ব্যাপারটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ার সাথে সাথেই সমস্ত স্টুডেন্টরা ঠিক গরিয়ার মতোই তার উপরেও অত্যাচার। তবে সে হানার সাথে কোনো কিছু করার আগেই সেখানে গরিয়া এসে উপস্থিত হয়। গরিয়া চিৎকার করে কিমকে বলে, তোমার সমস্ত শত্রুতা আমার সঙ্গে, তাই যা বলার আমাকে বলো। এটা শুনে কিম ঠান্ডা একটা স্মাইল দেয়। তারপর গরিয়ার হাতে একটা ট্রিমার ধরিয়ে দিয়ে বলে, যদি তোমার ফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে এখনই এই ট্রিমার দিয়ে নিজের চুলগুলো কেটে ফেলো। তার এমন নিষ্ঠুর সিদ্ধান্তে গরিয়া ভেতর থেকে ভেঙে যায়। তবে তা সত্ত্বেও বন্ধুকে বাঁচানোর জন্য সে এক প্রকার বাধ্য হয়েই ওই ট্রিমারটা হাতে তুলে নেয়। কিন্তু ঠিক এই সময় সেখানে রেন এসে তাকে থামিয়ে দেয়। এটা দেখে কিম রেনের উপরে বিরক্ত হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর F4 গ্রুপের 4 জন লিডার একসঙ্গে এয়ারপোর্টে আসে, কারণ আজ তাদের দলের সেই পুরানো সদস্য মীরা দেশে ফিরে আসছে। মীরাকে দেখা মাত্রই রেন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তাদেরকে দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে তাদের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও অনেক বেশি কিছু। এদিকে F4 গ্রুপের অধীনে কর্মরত স্কুলের সেই 3 জন মেয়ে হঠাৎ করেই সম্পূর্ণ বদলে যায়। তারা স্বেচ্ছায় গরিয়ার সঙ্গে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দেয়। এমনকি তারা তাকে মীরার ওয়েলকাম পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানায়। গরিয়া প্রথমে সেখানে যেতে না চাইলেও শেষমেশ তার বান্ধবী হানার অনুরোধে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর রাতের বেলায় গরিয়া এবং হানা পার্টিতে আসলে তারা প্রথমেই স্কুলের সেই 3 জন মেয়ের সম্মুখীন হয়। তারা গরিয়াকে তার ড্রেস নিয়ে নোংরা ভাষায় কটাক্ষ করতে শুরু করে। তাদের এইসব অপমান সহ্য করতে না পেরে গরিয়া সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় F4 গ্রুপের। তাদেরকে দেখে গরিয়া আরো কিছুক্ষণ সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সে সবাইকে ইগনোর করে সুইমিং পুলের পাশে একটা চেয়ারে গিয়ে বসে। আর ঠিক তখনই তার নজর পড়ে রেন এবং মীরার ওপর। তাদের আচার আচরণ এবং কথা বলার ধরন দেখে গরিয়া স্পষ্ট বুঝতে পারে তাদের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও অনেক বেশি কিছু। এটা বুঝতে পারার সাথে সাথেই গরিয়া ভেতরে ভেতরে তাদেরকে নিয়ে অনেক জেলাস ফিল করে। তবে ঠিক এই সময় স্কুলের সেই 3 জন মেয়ে ইচ্ছাকৃতভাবেই গরিয়ার জামাতে খাওয়ার ঢেলে দেয়। দূর থেকে কিম এটা দেখতে পেয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তবে তার আগেই সেখানে রেন এসে গরিয়ার দিকে তার রুমালটা বাড়িয়ে দেয়। আর একই সাথেই মীরাও ওই 3 জন মেয়ের গায়ে বিয়ার ঢেলে তাদেরকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর সে গরিয়ার হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তাকে সুন্দর একটা ড্রেস পরিয়ে পুনরায় ওই পার্টিতে নিয়ে আসে। ওই ড্রেসটাতে গরিয়াকে এতটাই সুন্দর লাগছিল যে পার্টিতে উপস্থিত সবাই এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে থাকে।
থাকে। এদিকে আবার কিম গড়িয়াকে এমনভাবে দেখে প্রচন্ড রেগে যায়। সে মীরাকে গিয়ে বলে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম এই মেয়েটির ওপর আমি রেড কার্ড জারি করেছি, তাহলে তুমি ওকে সাহায্য করছো কেন? মীরা বলে, কারণ সে খুব সহজ সরল এবং সাধারণ একটা মেয়ে। এটা শুনে কিম আরো রেগে যায় এবং ভুলবশত মীরাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মীরার প্রতি কিমের এমন আচরণ দেখে রেন আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। সে কোনো কিছু না ভেবেই কিমের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তাদেরকে এমনভাবে লড়াই করতে দেখে গড়িয়া আটকানোর জন্য দৌড়ে আসে, তবে ভুলবশত সে পা পিছলে কিমের উপরে পড়ে যায়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়, কারণ গড়িয়া এবং কিম নিজেদের অজান্তেই একে অপরকে কিস করে ফেলেছে। কিম ব্যাপারটা বুঝতে পেরে মুখলজ্জায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর গড়িয়া অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সিন শিফট হয়, দেখা যায় আগের দিনের ওই কিস পাওয়ার পর থেকেই কিমের আচার আচরণে বেশ কিছু পরিবর্তন এসেছে। সে বারবার নিজের ঠোঁটে স্পর্শ করে গড়িয়ার দেওয়া ওই কিসটা মনে করতে শুরু করে। এমনকি সে তার বন্ধুদের বলে, আমার মনে হয় আমি গড়িয়াকে লাইক করতে শুরু করেছি। এটা শুনে তার বন্ধুরা বলে, গড়িয়ার কথা বাদ দাও, তোমার উচিত এখনই রেনের কাছে গিয়ে আগের দিনের ওই ঘটনার জন্য ক্ষমা চাওয়া। এটা শুনে কিম বলে, ওখানে তো আমার কোনো দোষ ছিল না, তাই আমার মনে হয় ক্ষমা আমার নয়, রেনের চাওয়া উচিত। অন্যদিকে রেন এবং মীরা বাড়িতে একসঙ্গে কথা বলছিল। এই সময় মীরা রেনকে বলে, ছোট থেকেই একে অপরের সঙ্গে ঠিক এইভাবেই ঝগড়া করে আসছো। রেন বলে, আমি ইচ্ছে করে কিছুই করিনি, ও তোমার গায়ে হাত না তুললে আমি কখনোই এতটা অ্যাগ্রেসিভ হতাম না। এই সময় গড়িয়া রেনের রুমালটা ফেরত দেওয়ার জন্য তার বাড়িতে আসে, কিন্তু তখনই সে দেখে রেন এবং মীরার মধ্যে আগের দিনের সেই বিষয়টা নিয়ে এখনো ঝগড়া চলছে। আর এর ঠিক কিছুক্ষণ পরেই সে জানতে পারে মীরা খুব তাড়াতাড়ি ফ্রান্সে ফিরে যাবে, কারণ সে সেখানে গিয়ে অসহায় মানুষদের সাহায্য করতে চায়। তার এমন সিদ্ধান্ত শুনে রেন ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ সে মন থেকে মীরাকে অনেক ভালোবাসে। পরের দিন সকালে গড়িয়া স্কুল যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে বসেছিল, তখন সে তার ফোন চেক করে দেখে পুরো স্কুল জুড়ে এখন একটাই কথা চলছে, সেটা হলো রেন এবং মীরার ব্রেকআপ। তবে ঠিক এই সময় বাস চলে আসলে গড়িয়া ফোন দেখে সোজা বাসে উঠে পড়ে, কিন্তু পরক্ষণেই সে লক্ষ্য করে তার পাশে যে ছেলেটা বসে রয়েছে সেটা আর অন্য কেউ নয়, সে হলো তাদের স্কুলের F4 গ্রুপের লিডার কিম। কিমকে দেখা মাত্রই গড়িয়া চমকে যায়, কারণ সে কখনো কল্পনাও করেনি যে কিম এইভাবে বাসে করেও ট্রাভেল করতে পারে। তাই গড়িয়া কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করে, তুমি তো সবসময় নিজের প্রাইভেট গাড়িতে করে যাতায়াত করো, তাহলে আজ বাসে কেন? কিম বলে, জীবনে একবার হলেও সবকিছু ট্রাই করা দরকার, তাই ভাবলাম আজ বাসে করেই যাতায়াত করি। তবে গড়িয়া সাথে সাথেই তার এই মিথ্যেটা ধরে ফেলে। সে কিমের কলার ধরে তাকে মারতে শুরু করে, তাই শেষমেশ কিম বাধ্য হয়ে স্বীকার করে সে আজ সারাদিনের জন্য এই বাসটা ভাড়া নিয়েছে। আর এটা করার একমাত্র কারণ হলো সে যে কোনো প্রকারে গড়িয়াকে তার কাছে পেতে চায়। এটা বুঝতে পেরে গড়িয়া তাকে আরো মারধর করে এবং ওই বাস ড্রাইভারকে বাসটা থামাতে বলে, তবে ওই ড্রাইভার কোনো মতেই তার কথা শোনে না। কিন্তু ঠিক এই সময় একটি লাক্সারি গাড়ি ফুল স্পিডে এসে বাসটির সামনে দাঁড়ায়, যার ফলে ড্রাইভার বাসটি থামাতে বাধ্য হয়। বাসটি থামার সাথে সাথেই গড়িয়া তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পালাতে শুরু করে। একই সাথেই কিমও বাস থেকে নেমে এসে তার পিছু নেয়। তবে ঠিক এই সময় একজন অচেনা মহিলা কিমের বুকে লাথি মেরে তাকে থামিয়ে দেয়। গড়িয়া মনে করে এই মেয়েটিও হয়তো কিমের মতোই কোনো বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া সন্তান, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে মেয়েটি আসলে কিমের দিদি হয়, তবে সে কিমের থেকে সম্পূর্ণ আলাদা। সে গড়িয়াকে বলে, আমি আজ প্রথমবার আমার ভাইকে কোনো মেয়ের পেছনে এতটা পাগল হতে দেখলাম। এটা বলেই সে গড়িয়াকে নিজের গাড়িতে বসিয়ে ড্রাইভারকে বলে তাকে স্কুলে পৌঁছে দিতে। গড়িয়া চলে গেলে সে কিমকে বলে, এইসব প্রেম ভালোবাসার মোহমায়া থেকে বেরিয়ে এসে বিজনেসে মন দাও, কারণ মা খুব তাড়াতাড়ি আমাদের বিজনেসটা আরো বড় করতে চায়। এদিকে গড়িয়া স্কুলে পৌঁছে পুনরায় ছাদে চলে আসে, আর সেখানেই সে রেনকে দেখতে পায়। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার আর মীরার মধ্যে কি হয়েছে? রেন বলে, আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে আগামীকাল আমাকে ছেড়ে সারা জীবনের মতো ফ্রান্স চলে যাচ্ছে। এটা শুনে গড়িয়া তাকে বলে, তুমি কি কখনো তাকে সামনে থেকে প্রপোজ করেছো? রেন বলে, না, কখনোই করা হয়নি। এটা শুনে গড়িয়া বলে, তাহলে আজ তুমি তাকে প্রপোজ করো। তার এই কথাটা শোনা মাত্রই রেন প্রচন্ড বিরক্ত হয় এবং তাকে বলে সে যেন আর কখনোই তার লাইফ নিয়ে মাথা না ঘামায়। পরের সিনে আমরা দেখি মীরা ফ্রান্সে যাওয়ার জন্য বিমানবন্দরে চলে আসে। F4 গ্রুপের সবাই একসঙ্গে তাকে বিদায় জানাতে আসে, কিন্তু রেন সেখানে না আসায় গড়িয়ার অনেক খারাপ লাগে। তবে কিছুক্ষণ পরেই রেন তার সম্পূর্ণ লাগেজ নিয়ে সেখানে চলে আসে। সে মীরাকে জানায় সেও তার সঙ্গে ফ্রান্সে যাচ্ছে। এরপর সে গড়িয়ার মাথায় হাত রেখে তাকে ধন্যবাদ জানায় এবং তার কপালে একটা কিস করে। এটা দেখে কিম ভেতরে ভেতরে প্রচন্ড জেলাস হয়, তবে তা সত্ত্বেও সে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে সেই দিনের ঘটনার জন্য রেনের কাছে গিয়ে ক্ষমা চায়। পরের দিন গড়িয়া এবং হানা একসঙ্গে ক্যান্টিনে খাবার খাচ্ছিল। ঠিক তখনই ক্যান্টিনের বড় পর্দায় হঠাৎ করেই একটি ভিডিও চলতে শুরু করে, যেটাতে কিম গড়িয়াকে তার সঙ্গে দেখা করার জন্য ক্লক টাওয়ারের কাছে ডেকে পাঠায়। গড়িয়া তার এমন কর্মকাণ্ড দেখে প্রথমে কিছুটা অবাক হয়, কিন্তু পরক্ষণেই সে তাকে ইগনোর করে বেস্ট ফ্রেন্ড হানাকে সঙ্গে নিয়ে শপিং করতে চলে আসে। কিন্তু সেখানে গিয়েও সে টিভিতে কিমকেই ইন্টারভিউ দিতে দেখতে পায়, যেখানে সে বলছিল, আমি সেই ধরনের ছেলে নয় যারা মেয়েদের পেছনে ছুটে বেড়ায়,
আর তাছাড়া আমি কারোর জন্য কখনো অপেক্ষাও করি না, কিন্তু ব্যাপারটা যদি সেই বিশেষ মেয়েটির হয় তাহলে আমি সম্পূর্ণ বদলে যেতে পারি। তার এই কথাটা গড়িয়ার হৃদয় ছুঁয়ে যায়। গড়িয়া বাইরে তাকিয়ে দেখে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মনে সেই একটাই প্রশ্ন, কিমের বলা সেই বিশেষ মেয়েটি আসলে কে? সে এই প্রশ্নের উত্তর জানার জন্য সেখান থেকে দৌড়ে ক্লক টাওয়ারে চলে আসে, আর সেখানেই সে কিমকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিম বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে তার জন্য অপেক্ষা করছিল। এটা দেখে গড়িয়ার হৃদয় গলে যায়। এরপর বৃষ্টি থামলে তারা দুজনেই একসঙ্গে হাঁটতে শুরু করে। কিমের জন্য এটাই ছিল তার জীবনের প্রথম ডেট, তাই সে এই মুহূর্তটাকে অনেক আনন্দের সাথে উপভোগ করছিল। এই সময় ভাল্লুকের কস্টিউম পরা এক ব্যক্তি গড়িয়াকে জড়িয়ে ধরতে আসলে কিম তাদের মাঝে চলে আসে এবং তারপর ওই ব্যক্তিকে বলে, আপনার জড়িয়ে ধরার হলে আমাকে ধরতে পারেন, তবে ওকে নয়। এরপর তারা সামনের একটা পার্কে যায়। সেখানে একটা বিশাল দোলনা ছিল, যা দেখে গড়িয়া অনেক খুশি হয় এবং কিমকে সেখানে ওঠার কথা বলে। তবে কিম যেহেতু উঁচুতে উঠতে ভয় পেত, তাই সে কোনোভাবেই সেটাতে উঠতে রাজি হয় না। কিমের এমন আচরণ দেখে গড়িয়া তাকে ব্যঙ্গ করে বলে যে ছেলেটা পুরো স্কুলে সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়, সে আবার নিজেই উঁচুতে উঠতে ভয় পায়। কিম গড়িয়ার কথায় বিরক্ত হয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য ওই দোলনাতে বসে পড়ে, কিন্তু দোলনাটা ওপরে ওঠার সাথে সাথেই কিমের অদ্ভুত চিৎকার শুনে গড়িয়া কোনোভাবেই নিজের হাসি আটকে রাখতে পারে না। এরপর সন্ধ্যা হয়ে আসলে কিমের প্রচন্ড খিদে পায়। সে গড়িয়াকে বলে, চলো কিছু ভালো খাবার খাওয়া যাক। এটা বলেই তারা একটা প্রিমিয়াম রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু গড়িয়া বুঝতে পারে এখানের খাবারের দাম তাদের সাধ্যের বাইরে, তাই সে কিমকে নিয়ে সেখান থেকে চলে আসতে চায়। তবে কিম তাকে বলে, তুমি চিন্তা করো না, টাকা আমি দেব। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভেতরে যাওয়ার আগেই রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়, ফলে তারা করিডোরেই রাত কাটাতে বাধ্য হয়। এই সময় কিম নিজের ব্যালেন্স হারিয়ে গড়িয়ার উপর ভর দিয়ে দাঁড়াতে গেলে গড়িয়া ভয় পেয়ে তাকে দূরে ঠেলে দেয়। তবে পরক্ষণেই সে বুঝতে পারে কিমের প্রচন্ড জ্বর হয়েছে। সে তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে মেডিসিন বের করে। কিম কোনোভাবেই ওই মেডিসিনটা খেতে চাইছিল না, কিন্তু গড়িয়া জোর করে তাকে সেটা খাইয়ে দেয়। তারপর নিজের কোলের ওপরে কিমের মাথা রেখে তার কপালে জল কাপড় দেয়। এই সময় কিম তার চোখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ এই প্রথমবার তার মনে হলো সত্যি কেউ তার জন্য চিন্তা করে। তাই সে খুশি হয়ে গড়িয়াকে প্রতিশ্রুতি দেয় সে স্কুলের রেড কার্ড ব্যবস্থা চিরদিনের মতো বাতিল করে দেবে। এটা শুনে গড়িয়ার মুখে মৃদু হাসি ফুটে ওঠে, আর প্রথমবারের মতো সে কিমের মধ্যে সত্যিকারের পরিবর্তন অনুভব করে। এইভাবেই ধীরে ধীরে তার যত্ন নেওয়ার সময় গড়িয়া সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিম ঘুম থেকে উঠে দেখে গড়িয়া তখনও ঘুমোচ্ছে, তাই সে তাকে না ডেকে আবারও তার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঠিক এই সময়ে একজন মহিলা কর্মী এসে তাদেরকে বলে এটা ঘুমানোর জায়গা নয়। আওয়াজটা শোনা মাত্রই তারা দুজন ঘুম থেকে উঠে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর কিম গড়িয়াকে তার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়। যাওয়ার আগে কিম তার কাছে এসে তার চুল থেকে কিছু একটা সরিয়ে দেয়। তারপর তাকে আবারও একদিন ডেটে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু গড়িয়া হাসি মুখে তাকে না বলে দেয়। বাড়ি ফেরার পথে গড়িয়ার মুখে হাসি ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার হাসি উধাও হয়ে যায়, কারণ সে জানতে পারে তার বাবা গভীর ঋণে ডুবে রয়েছে। তার মা তাকে বলে, তোর বাবা তোর পড়াশোনার জন্য একটা বড় ঋণ নিয়েছিল, কিন্তু এখন তার কাছে সেটা পরিশোধ করার মতো টাকা নেই। গড়িয়া তৎক্ষণাৎ নিজের অ্যাকাউন্ট চেক করে, কিন্তু সেখানেও খুব বেশি টাকা ছিল না। তা সত্ত্বেও সে তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা উপায় বের করে নেব। পরের দিন গড়িয়া সেই লোকটির কাছে যায় যার কাছে তার বাবা ঋণ নিয়েছিল। সে লোকটিকে বলে, আমার কাছে এখন টাকা নেই, তবে আপনি চাইলে আমি ওই টাকার বিনিময়ে যে কোনো কাজ করে দিতে রাজি আছি। লোকটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলে, তুমি অনেক ইয়াং এবং সুন্দরী, তাই তোমার জন্য একটাই কাজ আছে, তোমাকে ধনীদের একটা পার্টিতে ওয়েট্রেস হিসাবে ড্রিঙ্কস পরিবেশন করতে হবে। গড়িয়ার ইচ্ছে না থাকলেও পরিবারের স্বার্থে সে বাধ্য হয়ে এই কাজটা করতে রাজি হয়। পরের দিনে আমরা গড়িয়াকে সুন্দর একটা পোশাক পরে পার্টিতে ড্রিঙ্কস সার্ভ করতে দেখি, যেখানে এক ধনী ব্যক্তি ড্রিঙ্কস নেওয়ার বাহানায় তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে। এতে গড়িয়া রেগে গিয়ে লোকটাকে সজোরে একটা লাথি মারে, যা দেখে সেখানে থাকা সবাই বেশ অবাক হয়ে যায়। গড়িয়া ওই বারের ওনারকে বলে, তোমার টাকা পরিশোধের জন্য আমি অন্য কোনো উপায় খুঁজে নেব, কিন্তু আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। রাতে যখন সে বাড়ি ফেরে তখন সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে কোনো রকমে নিজেকে সামলে নেয়। পরের দিন সে যখন স্কুলে যায় তখন পুরো স্কুল জুড়ে একটাই চর্চা চলছিল, সেটা হলো আগের দিন কিম গড়িয়াকে বাড়িতে ছাড়তে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই গুজব ছড়িয়ে যায় যে কিম এবং গড়িয়া একে অপরকে ডেট করছে। ঠিক এই সময় কিম এবং তার বন্ধুরাও সেখানে চলে আসে। সবার সামনে কিম শান্ত গলায় বলে, আমি যদি গড়িয়াকে ডেট করি তাহলে সমস্যা কোথায়? এরপর সবার সামনেই সে গড়িয়ার হাত ধরে তাকে ক্যান্টিনের দিকে নিয়ে যেতে শুরু করে। আর ঠিক এই সময় সেখানে হানাও চলে আসে। গড়িয়া হানাকে দেখা মাত্রই তাকেও নিজের সঙ্গে নিয়ে নেয়, কারণ সে একা যেতে বেশ লজ্জাবোধ করছিল। এরপর তারা তিনজন মিলে একসঙ্গে ক্যান্টিনে যায়। সেখানে কিমের বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সম্পর্কের ব্যাপারে সত্যিই সিরিয়াস? এর উত্তরে গড়িয়া তাদের বলে,
ও আমাকে জোর করে ডেটে নিয়ে গিয়েছিল, এতে আমার কোনো আগ্রহ ছিল না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই কিম তার বন্ধুদের শান্তভাবে বলে, আমি গড়িয়ার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। এটা শুনে তার বন্ধুরা অবাক হয়ে বলে, তোমার আর ওর লাইফের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তোমার কি মনে হয় তোমার মা এত সহজে এই সম্পর্কটা মেনে নেবে? এর উত্তরে কিম বলে, আমি সব রকম ভাবে চেষ্টা করব। এদিকে সন্ধেবেলায় গড়িয়া তার বাড়ি ফিরে আসে। তখন তার বাবাও বাড়িতে বসে নিজের ফোন ঠিক করছিল। আর ঠিক এই সময় তাদের বাড়ির ডোরবেল বেজে ওঠে। গড়িয়া দরজা খুলে দেখে তার সামনে কিম দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কি করছো? আর ঠিক এই সময় তার বাবাও বাইরে চলে আসে। তিনি রেগে গিয়ে কিমকে বলেন, এত রাতে একটা মেয়ের বাড়িতে আসা ঠিক নয়। কিন্তু যখন তিনি জানতে পারেন কিম তাদের শহরের সবথেকে বড় ব্যবসায়ীর ছেলে, তখন তার কথা বলার ধরনটাই পাল্টে যায়। তিনি কিমকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানান এবং একই সাথেই তার অনেক খাতির যত্ন করে। কিম তার জীবনে প্রথমবারের মতো কোনো পরিবারের সঙ্গে এতটা স্বাভাবিক ছিল। আসলে সে যখনই তার নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতো তখন তারা শুধুমাত্র বিজনেসের কথাই আলোচনা করত। কিন্তু গড়িয়ার পরিবার সম্পূর্ণ আলাদা। তারা সবকিছুই মন থেকে করে, একে অপরের খেয়াল রাখে। এরপর কিম বাড়ি যেতে চাইলে গড়িয়া তাকে গেটের বাইরে ছাড়তে আসে, কিন্তু ঠিক তখনই তার পকেট থেকে রেনের রুমালটা পড়ে যায়। গড়িয়া সেটা তুলতে গেলে কিম তাকে থামিয়ে নিজেই সেটা তুলে নেয়। তারপর বলে, রেন এবং আমি ছোটবেলা থেকেই ঝগড়া করি। আমি তার প্রিয় জিনিসগুলো অনেকবার ভেঙে ফেলেছি, কিন্তু তা সত্ত্বেও সে কখনোই বিরক্ত হয়নি। উল্টে সে সমস্ত ঘটনার জন্য আমার কাছেই ক্ষমা চায়। এই মুহূর্তে তার চোখে পুরানো বন্ধুর প্রতি ভালোবাসা স্পষ্ট ফুটে ওঠে। সিন পরের দিনে শিফট হয়। গড়িয়া স্কুলে এসে দেখে যে বারে সে আগের দিন ওয়েট্রেস হিসাবে গিয়েছিল তার মালিক ইচ্ছা করেই ওই ছবিগুলি ভাইরাল করে দিয়েছে। আর এখন সেই সমস্ত ছবি পুরো স্কুলেও ছড়িয়ে পড়েছে, যার ফলে সমস্ত স্টুডেন্টরা তাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করছে। এইসব দৃশ্য দেখে গড়িয়ার চোখে জল চলে আসে। তার মনে হয় পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এই সময় সেখানে কিম চলে আসে। সে গড়িয়ার ওই ছবিগুলি দেখে প্রচন্ড রেগে যায়। গড়িয়া তাকে বোঝানোর চেষ্টা করে এই সবকিছুই মিথ্যে, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কিম তার কোনো কথাই শোনে না। উল্টে সে গড়িয়ার ওপরেই চিৎকার করতে শুরু করে। গড়িয়া চোখ ভর্তি জল নিয়ে তাকে বলে, দয়া করে আমাকে বিশ্বাস করো। কিন্তু কিম ওই মুহূর্তে এতটাই রেগেছিল যে গড়িয়ার সব কথাই তার মিথ্যে মনে হচ্ছিল। সে চিৎকার করে বলে, দয়া করে সত্যিটা বলো। তখন গড়িয়া যে এতক্ষণ সবকিছু সহ্য করছিল সে নিজেও চিৎকার করে বলে, হ্যাঁ এটাই সত্যি, কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। গড়িয়ার এমন কথা শুনে কিমের মন ভেঙে যায়। তার কাছে তার প্রথম ভালোবাসা একটা মিথ্যায় পরিণত হয়। গড়িয়া তার সবচেয়ে ভালো বন্ধু ক্যানিংকে ফোন করে এবং তাকে ওই সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর ক্যানিং সিদ্ধান্ত নেয় এই ঘটনার পেছনে থাকা আসল কালপিটকে তারা যে কোনো প্রকারে খুঁজে বের করবে। এদিকে কেবিনেরও ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়। সে বুঝতে পারে এই ঘটনার পেছনে কোনো জটিল রহস্য রয়েছে, তাই সে এটা নিয়ে এমজের সাথে কথা বলে এবং এই ঘটনার পেছনের আসল রহস্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। ওই দিন স্কুল শেষ করে গড়িয়া এবং ক্যানিং পুনরায় সেই বারে আসে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, কিন্তু বার কর্তৃপক্ষ তাদেরকে কোনোভাবেই ভেতরে যেতে দেয় না। ঠিক এই সময়ে ক্যানিং সেখানে কেবিনকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কেবিন হালকা একটা স্মাইল দিয়ে বলে, আমি এখানে এনজয় করতে এসেছি। আসলে এটা ছিল তাদের দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথমটা হয়েছিল মিরার ওয়েলকাম পার্টিতে। কেবিন ক্যানিং এর দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর এবং চার্মিং। এতে ক্যানিং হেসে ফেলে, কিন্তু সাথে সাথেই তার মনে হয় কেবিন একজন প্লে বয়, তাই আর যাই হোক সে কখনোই বিশ্বাসের যোগ্য নয়। এদিকে কেবিনের মনে অন্য কিছুই প্ল্যান চলছিল। আসলে সে তার প্লেবয় ইমেজ ব্যবহার করে আসল সত্যটা জানার চেষ্টা করছিল। ক্লাবে ঢুকেই কেবিন অন্যান্য মেয়েদের জিজ্ঞাসা করে তারা গড়িয়াকে চেনে কিনা। তার এমন প্রশ্ন শুনে হঠাৎ করেই ক্লাবের পরিবেশ বদলে যায়, অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা সতর্ক হয়ে যায় এবং সেখানে কর্মরত মেয়েরা নার্ভাস হয়ে পড়ে। দেখতে দেখতেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর আর কি, কেবিন তার সিগনেচার স্টাইলে সবাইকে অবাক করে দেয় এবং সে শক্তিশালী মার্শাল আর্টের মুখ দেখিয়ে সমস্ত গার্ডদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তাকে এমন লড়াই করতে দেখে ওই বার মালিক বাধ্য হয়ে নিজেই সেখানে আসে। কেবিন তার কলার ধরে জিজ্ঞাসা করে গড়িয়ার ছবি কে ভাইরাল করেছে। ভয় পেয়ে ওই বার মালিক সমস্ত সত্যি কথা স্বীকার করে। এদিকে কিম গড়িয়ার ওই ঘটনা জানার পর সম্পূর্ণ ভেঙে পড়েছিল, তাই এমজে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে ঠিক এই সময় গড়িয়ার স্কুলের সেই বান্ধবী হানা সেখানে এসে উপস্থিত হয়। সে কিমের কাছে এসে তার সঙ্গে থাকা দুটো মেয়েকে চালাকি করে তাড়িয়ে দেয়। তারপর সে কিমের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে তাকে অজ্ঞান করে দেয়। আসলে কিম যেহেতু নেশায় ছিল তাই সে কোনো কিছু না ভেবেই ওই ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছিল। অন্যদিকে কেবিন জানতে পারে ওই বারের মালিক আসলে হানার বাবা। কেবিন সাথে সাথেই এই কথাটা এমজেকে জানায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা যে কোনো প্রকারে হানার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে। এরপর এমজে হঠাৎ করেই লক্ষ্য করে
কিম এবং হানা দুজনেই সেখান থেকে উধাও হয়ে গেছে। এদিকে গরিয়া সেই রাতে ক্যানিং এর বাড়িতেই ছিল। সে আসলে ওই ঘটনা নিয়ে এতটাই অস্থির ছিল যে কোনোভাবেই তার ঘুম আসছিল না। তাই সে টাইম পাসের জন্য সোশ্যাল মিডিয়া অন করলে সেখানে কিমের সঙ্গে হানার একটা পোস্ট দেখতে পায়, যা দেখে গরিয়ার অনেক খারাপ লাগে। এই মুহূর্তে ক্যানিং তাকে কেবিন সম্পর্কে কিছু একটা বলছিল, কিন্তু তার কথায় গরিয়ার মনোযোগ ছিল না। তাই ক্যানিং কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করে, তোর এবং কিমের মধ্যে কি চলছে? কিছুক্ষণ চুপ থাকার পর গরিয়া বলে, আমার এটা ভেবেই সবথেকে বেশি খারাপ লাগছে যে কিম আমার উপর বিশ্বাস করে না। এটা শুনে ক্যানিং বুঝতে পারে যে কিমের প্রতি গরিয়ার মনে শুধু রাগ নয়, তার থেকেও অনেক বেশি কিছু আছে। অপরদিকে হানা কিমকে একটা হোটেলের রুমে নিয়ে যায়। সে তার ফোন নিয়ে সমস্ত চ্যাট পড়তে শুরু করে। আসলে সে কিমকে পাগলের মতো ভালোবাসতো, যার কারণে সে তাকে ঘুমন্ত অবস্থাতেও কিস করার কথা চিন্তা করে। কিন্তু ঠিক তখনই কিম ঘুমের মধ্যেই গরিয়ার নাম উচ্চারণ করে, আর এটা শুনে হানার চোখে আগুন জ্বলে ওঠে। পরের দিন স্কুলের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। কিছু স্টুডেন্ট মিলে কিমকে ধোঁকা দেওয়ার অপরাধে গরিয়ার চেয়ারটিকে ভাঙচুর করে এবং তারপর তাদের মধ্যেই একটি মেয়ে গরিয়াকে এসে বলে, তুই একজন সস্তা মেয়ে, তোর চরিত্রের কোনো ঠিক নেই, আর তাছাড়া তুই কিমকে কষ্ট দিয়েছিস, তাই এই স্কুলে তোর থাকার কোনো অধিকার নেই। তাদের এইসব কথা শুনে গরিয়া রেগে গিয়ে উত্তর দেয়, আমার সাথে যা ইচ্ছে করো, কিন্তু এটা মনে রেখো কিম আমার উপর থেকে রেড কার্ড বাতিল করেছে। তাই মেয়েটি তার কথার সত্যতা যাচাই করার জন্য সরাসরি কিমকে মেসেজ করে তাকে শাস্তি দেওয়ার অনুমতি চায়। কিন্তু এই সময় কিমের কোনো জ্ঞান ছিল না এবং তার ফোনটা ছিল হানার কাছে। হানা সাথে সাথেই ওই মেসেজের রিপ্লাই হ্যাঁ লিখে গরিয়াকে বুলি করার পারমিশন দিয়ে দেয়। এরপর আর কি, পুরো স্কুল গরিয়ার বিরুদ্ধে চলে যায়। ক্লাস থেকে ক্যান্টিন পর্যন্ত সর্বত্র তাকে অপমান করা হয়। তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, নোংরা নোংরা কথা বলে, এমনকি তার জিনিসপত্র ভাঙার চেষ্টা করে। সবশেষে তারা তার ব্যাগ চেক করলে সেখানে একটা চাবি দেখতে পায়। সাথে সাথেই গরিয়া তাদের বলে ওঠে, তোমরা আমার সঙ্গে যা ইচ্ছে করো, কিন্তু ওই চাবিটা আমাকে দিয়ে দাও, কারণ ওটা আমার বন্ধুর বাইক। কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। তারা সবাই মিলে ওই বাইকটাকে ভাঙচুর করতে শুরু করে। আর এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।